দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। দেশে খাদ্য মূল্যস্ফীতি 7 ভাগ ছাড়িয়েছে। 7 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের নাভিশ্বাস। কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। কোভিডের মাঝেও ঘুরে দাঁড়াচ্ছে অভ্যন্তরীণ পর্যটন। হোটেল মোটেলে পর্যটকদের চাপ বাড়ছে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। জীবনযাত্রার খরচ বেড়েই চলছে দেশে। সরকারের হিসেবে গেল অক্টোবরে ব্যয় বৃদ্ধি সূচক মূল্যস্ফীতির হার পৌঁছেছে গেল 7 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বিশ্লেষকরা বলছেন, মহামারী আর টানা বন্যার কারণে নিত্যপণ্যের চড়া দরে এর বড় কারণ, যা আরও অন্তত কয়েক মাস বজায় থাকবে। যদিও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন প্রয়োজন দেখে না তারা। সৌরভ রহমানের রিপোর্ট। দাম কম তাই খোলা সয়াবিন তেলের চাহিদাই বেশি বাজারে। মানভেদে লিটার বিক্রি হচ্ছে 95 থেকে 98 টাকায়। অক্টোবরেও যা ছিল সর্বোচ্চ 93 টাকা, অর্থাৎ মাসের ব্যবধানে দর বেড়েছে 6.5 ভাগেরও বেশি। শুধু তেল নয়, ডাল, আটা, রসুন সহ অন্তত 18টি নিত্যপণ্যের দর বেড়েছে গেল এক মাসে সরকারি সংস্থা টিসিবির হিসেবে। আর বছরের হিসেবে 29টি পণ্যের দর বৃদ্ধি পেয়েছে। হিসাব বলছে, অক্টোবরে দেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.34%, আগের বছরের একই সময়ের চেয়ে। সেপ্টেম্বরে যা ছিল 6.5%। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে উৎপাদনের সঙ্গে মূল্যস্ফীতি জড়িত। আর যেহেতু কোভিডের কারণে অর্থনীতি কিছু কালের জন্য হলো থমকে দাঁড়িয়েছিল, তো সেটার একটা প্রভাব আছে। আরেকটা হলো এমনিতেই কৃষি সরবরাহের দিক থেকে জুলাই থেকে অক্টোবর এটি হলো সবচেয়ে লিন পিরিয়ড, মানে যেটাকে আমরা বলি সবচেয়ে কম উৎপাদনের সঙ্গে জড়িত হয়। ফলে এই সময়টাতে মূল্যস্ফীতি সাধারণভাবেই প্রত্যেক বছরই একটু ঊর্ধ্বগামী থাকে। তৃতীয় কারণ হলো 5 বার বন্যা হয়েছে গত আমাদের এই জুন থেকে অক্টোবর পর্যন্ত। ফুড ইনফ্লেশনটা আমাদের সাথে থাকবে আগামী আরও 3, 4, 5 মাস, 6 মাস পর্যন্ত, এবং এটাকে নিয়ে থাকতে হবে। কারণ এটা কিন্তু কোনো পলিসি দিয়ে সংশোধন করা যাবে না। মনিটারি পলিসি কিন্তু নন ফুড ইনফ্লেশনকে কন্ট্রোল করবে, ফুড ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবে না। সেখানে সাপ্লাই, সরবরাহই হচ্ছে একমাত্র উপায়। হিসেব বলছে, অক্টোবরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 5 ভাগ আগের বছর একই সময়ের চেয়ে। সব মিলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 6.44%। সেপ্টেম্বরেও যা ছিল 6 ভাগের নিচে। শুধু আগের মাস নয়, 2012-13 অর্থ বছরের পর থেকে মূল্যস্ফীতির হার দেশে এতটা উপরে ওঠেনি কখনো। যদিও বাজেটে মূল্যস্ফীতি 5.4 ভাগে আটকে রাখার পরিকল্পনা ছিল। এটার প্রভাব আমাদের যে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের উপর খুব প্রকটভাবে পড়ে, এবং তাদের মধ্যে যারা কিছুটা হলেও দারিদ্র্য সীমার উপরে আছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে ম্যাল নিউট্রিশনের দিকে চলে যেতে পারে। কারণ তাদেরকে তো সীমিত আয় দিয়েই জিনিসগুলোকে কিনতে হবে। যে আগে 1 পোয়া কিনতো, সে এখন হয়তো আধা পোয়া কিনবে। একেবারে নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আবার মূল্যস্ফীতি আমাদের যখন নতুন ফসল ওঠা শুরু করবে, আমন কাটা শুরু হয়েছে অনেক জায়গায়, শাকসবজি বারবার ধ্বংস হলো, আবার করছে। তো আমরা আশা করছি নভেম্বরের শেষে বা আর্লি ডিসেম্বর মূল্যস্ফীতিটা আবার আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য মতে, শহরের থেকে গ্রামের মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির হার বেশি ছিল অক্টোবরে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরবরাহ ব্যবস্থা ভালো না হওয়ায় এবং এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বাড়ছে পণ্যের দামও। তাই কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বিষয়টি উঠে আসে। আলোচনায় বলা হয়, খাদ্য উৎপাদন বাড়লেও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। দেশের মানুষের প্রধান খাদ্য চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। বছরে 3.5 কোটি টনেরও বেশি চাল যোগান দিচ্ছেন এদেশের কৃষকরা। স্থানীয় চাহিদা পূরণ করে দেশীয় মাছ রপ্তানি হচ্ছে বিদেশে। সবজি এবং ফল উৎপাদনও বাড়ছে প্রতি বছর। পোলট্রি কিংবা ডেয়ারি পণ্যের চাহিদাও মিটছে স্থানীয়ভাবে। কিন্তু এসব খাদ্য যারা উৎপাদন করেন, সেই কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়নি খুব একটা। বাজারের সাথে সরাসরি যুক্ত না থাকায় বঞ্চিত হচ্ছেন পণ্যের ন্যায্য মূল্য থেকেও। আমরা শসা এখন কিনছি 100 টাকা করে কেজি, কিন্তু কৃষক পাচ্ছে 15 টাকা। তো এই যে মাঝখানে যে টাকাটা চলে যাচ্ছে, এটার মানে হচ্ছে যে আমাদের এখানে অনেক মিডলম্যান আছে। মিডলম্যান গুলি কাটার মাধ্যমে, মিডলম্যান গুলি মানে সংখ্যা কাটানোর মাধ্যমে
আমরা যদি কৃষকদেরকে ন্যায্য মূল্যটা উঠাই দিতে পারি, তাহলে কিন্তু আমার দেশ এবং দশ এবং সবকিছুর উন্নতি আসবে। মধ্যস্বত্বভোগীদের এমন দৌরাত্ম্য কমাতে বর্তমানে কৃষকের সাথে সরাসরি কন্ট্রাক্ট ফার্মিং করছেন অনেক খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। তবে একে আরও লাভজনক করতে পণ্যভিত্তিক জোন ফার্মিংয়ে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। সার্বিক প্রেক্ষাপটে আসলে কন্ট্রাক্ট ফার্মিং এর চাইতে আমি মনে করি কন্ট্রাক্ট জোনিংটা হলো সবচেয়ে ভায়াবল। যে প্রোডাক্ট যে এলাকায় বেশি উৎপাদন হয় ওই এলাকায় ওইটাকে জোন হিসাবে নিয়ে যদি আপনারা এখানে নির্দেশনা দিতে পারেন, তাহলে মনে হয় সার্বিকভাবেই কাঁচা যারা ফ্রেশ ভেজিটেবল এন্ড ফ্রুটস, পাশাপাশি আপনার প্রসেস ফুড, দুইটার জন্য আমার মনে হয় ভালো হবে। তবে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সাপ্লাই চেনের বিভিন্ন ধাপে খাদ্যে ভেজাল মিশ্রিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার তাগিদ এসেছে আলোচনায়। খাবারটা যেখানে উৎপন্ন হচ্ছে, যেই প্রক্রিয়াটা আসতেছে সেইটাই নিরাপদ করতে হবে, যাতে আমাদের বাজারে আমরা সবসময় নিরাপদ খাদ্যটা বেশি পাই। আমরা কি একটা সার্টিফাইড এজেন্সির মতো কোনো কিছুকে এনশিওর করতে পারি কিনা, একটা সার্টিফিকেট দিতে পারি কিনা যে হ্যাঁ এই ফুড ভ্যালু চেইনটা সার্টিফাইড, এটা একেবারে নিরাপদ। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আমাদের একটা জায়গা দেওয়ার জন্য, আমরা এগ্রো প্রসেসিং একটা সেন্টার করব এবং একটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড অ্যাক্রিডিয়েটেড ল্যাব করব, যাতে আমরা ইউরোপিয়ান এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো জাপানে এক্সপোর্ট করতে পারি। উনি আমাদের পূর্বাঞ্চলে 2 একর জায়গা দিয়েছেন এবং এটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে যাচ্ছি। সেই সাথে আমদানি নির্ভরতা কমাতে কফি, কাজু বাদামের মতো অপ্রচলিত পণ্যের উৎপাদন স্থানীয়ভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। সেখানে আপনাদের সহযোগিতা। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পর্যটন খাত। খুলে দেওয়া হয়েছে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলো। দীর্ঘদিনের বন্দিদশা আর বিদেশ ভ্রমণের সুযোগ না থাকায় ভ্রমণ প্রেমীরাও ছুটছেন এসব গন্তব্যে। পর্যটকদের পদচারণায় এখন এমনই মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত। করোনার কারণে দীর্ঘ প্রায় 5 মাস বন্ধ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় এই ভ্রমণ গন্তব্যটি। আগস্টের মাঝামাঝি খুলে দেওয়া হলেও পর্যটকের সংখ্যা ছিল হাতে গোনা। তবে সেপ্টেম্বর থেকে পুরোদমে জমে উঠেছে এখানকার পর্যটন ব্যবসা। প্রতিদিনই বেড়াতে আসছেন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পজিটিভলি খুব ভালো রেসপন্স পাচ্ছে এখন। করোনাকালীন যেটা সংখ্যা ছিল অবশ্য এটা এরকম এখন নাই, জনগণের মধ্যেও নাই, আমাদের মধ্যেও নাই, কারণ সবাই স্বাস্থ্যবিধি মেনেই ঘুরতে আসছে আর কি। সমুদ্রপ্রেমী পর্যটকদের জন্য ভ্রমণ প্যাকেজ অফার করছে বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলো। এসব প্যাকেজের চাহিদাও বাড়ছে দিন দিন। নর্থ বেঙ্গল থেকে, সৈয়দপুর থেকে কিন্তু প্রচুর মানুষ আসছে, ঢাকা হয়ে কক্সবাজারে যাচ্ছে, এবং এইটাও কিন্তু আমরা একটা বান্ডেল প্রাইস দিয়েছি যাতে আদার দেন ঢাকা, এই জিনিসটা আমরা কিন্তু আগে কখনো বুঝিনি যে দেয়ার ইজ এ ডিমান্ড। কক্সবাজারে যখন এমন অবস্থা, তখন বিপরীত চিত্র দেশের আরেক পর্যটন গন্তব্য সিলেটের। এখনও সেখানকার জনপ্রিয় জায়গাগুলোতে পর্যটকদের আনাগোনা কম, খালি পড়ে আছে হোটেল মোটেলগুলো। জুন থেকে চালু হওয়ার পরে মোটামুটি একটু শুরু হয়েছিল, আবার এখন একটু স্লো হয়ে গেছে। আমরা সপ্তাহে 2 দিন ব্যবসা করতে পারি, আমাদের অনেক স্টাফও আমরা সেটাই করে ফেলছি। তবে জমজমাট অবস্থা তারকা হোটেল আর রিসোর্টগুলোর। পর্যটক আকর্ষণে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার, তাতে সাড়াও মিলছে বেশ। অবস্থা এমন যে জনপ্রিয় হোটেল আর রিসোর্টগুলোতে জায়গা পেতে বুকিং দিতে হচ্ছে 15 দিন থেকে 1 মাস আগে। এটা আমাদের জন্য খুব শাপে বর হয়েছে যে দেশের বাইরে যেতে পারছে না। আমি এমন গেস্টের মুখোমুখিও হয়েছি যারা বলছে যে দেশে যে এরকম একটা ঘুরবার জায়গা আছে তারা জানতেনই না। তার কারণ হচ্ছে তারা আসলে কখনো ট্রাই করেনি। তারা কক্সবাজার ট্রাই করেছেন আর কোথাও ট্রাই করেনি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসেবে কোভিডের আগে দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 কোটি, আর বিদেশে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা 35 লাখ। করোনার ফলে ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন এসব মানুষ। সেই সাথে বিদেশ ভ্রমণে এখনও চলছে নিষেধাজ্ঞা। ফলে অভ্যন্তরীণ গন্তব্যগুলোই হয়ে উঠছে ভ্রমণপ্রেমীদের ভরসা। যারা দেশের বাইরে যেত তারা তো এখন দেশের বাইরে যাচ্ছে না, এবং এদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক, এদেরকে আমরা হাই এন্ড ট্যুরিস্ট বলি। এরা বিভিন্ন ডেস্টিনেশনে গিয়ে অনেক পয়সা খরচ করে আর কি। তো এদের সংখ্যাও যুক্ত হয়েছে, এনারাও যুক্ত হয়েছেন আমাদের এখন ডোমেস্টিক ট্যুরিজমে, যার কারণে আমাদের ডেস্টিনেশনগুলিতে এখন জনপ্রিয় ডেস্টিনেশনগুলিতে হোটেল মোটেল রিসোর্ট আপনি খুঁজে খালি পাবেন না এখন আর।
তবে শঙ্কা আছে এখনও, কেননা করোনার দ্বিতীয় ধাক্কা প্রতিহত করতে না পারলে আবারও নেতিবাচক প্রভাব পড়তে পারে খাতটিতে। জেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে কোভিড নিয়ন্ত্রণের জন্য, কোভিড ম্যানেজমেন্টের জন্য, সেই কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে যখন দেখেছে যে সংক্রমণের হারটা একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে আছে বা কমে গেছে, তখনই তারা কিন্তু এটা রিস্টার্ট করবার সিদ্ধান্ত গ্রহণ করে। যদি দেখে যে আপনার এই কক্সবাজার কিংবা বান্দরবান কিংবা খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় যদি আপনার আমাদের পর্যটকদের কারণে সংক্রমণের হার বাড়ছে, তাহলে অবশ্যই তারা বসে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে, সেক্ষেত্রে বন্ধ হতে পারে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসেবে করোনার কারণে এ পর্যন্ত অন্তত 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের পর্যটন শিল্পে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এসব সবজি বিক্রি করে লাভও পাচ্ছেন চাষিরা। ঠাকুরগাঁওয়ে উৎপাদিত শীতকালীন বিভিন্ন ধরনের সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে বিস্তীর্ণ সবজি ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, লাউ, শশা, চিচিঙ্গা সহ নানা ধরনের সবজি। শীতকালীন এসব সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক। বড়দেশ্বরী, বাসিয়া দেবী, নারগুল, আকচা, পটুয়া, মশালডাঙ্গি, শাহবাজপুর সহ ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকায় এবার ব্যাপক সবজি আবাদ হয়েছে। ঠাকুরগাঁয়ের এসব সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি সিঙ্গাপুর, বাহরাইন সহ অন্তত 10টি দেশে রপ্তানি করা হচ্ছে। আমার 3 লাখ টাকা মতো খরচা গেছে, তো আশা রাখি যে খরচ বাদ দিয়ে আমি আরো 5-6 লাখ টাকা লাভবান আশা করতেছি আর কি। কেনার পয়েন্টে 2000 টাকা মন কালকে কিনছি, আজকেও 2000 টাকা মন, আর বেচার পয়েন্টে 60 টাকা, 65 টাকা, 62 টাকা কেজি। আমার কেজি প্রতি 2 থেকে 3 টাকা লাভ থাকে। কৃষি বিভাগের হিসেবে চলতি বছর জেলায় 8,824 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,576 হেক্টর বেশি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,90,830 মেট্রিক টন। সবজির মূল্য এবারে কিছুটা বেশি পাওয়ায় কৃষকরাও সবজি উৎপাদনের দিকে আরও বেশি ঝুঁকে পড়েছেন, যেটি আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি। কৃষি অধিদপ্তর জানায় 2018 সালে জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন সদর উপজেলার চামেশ্বরী গ্রামের মেহেদি আহসান নামে এক চাষি। এরপর থেকে ঠাকুরগাঁয়ে বাড়ছে সবজি উৎপাদন। মাছরাঙা নিউজ ডেস্ক। সূচক পতন দিয়ে দিন শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DAX 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,923-এ। লেনদেন হয়েছে 786 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 164টির, আর অপরিবর্তিত রয়েছে 82টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটে সবকটি ইন্ডেক্সে নেগেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা যদি লাস্ট ইয়ার সেক্টরগুলির দিকে তাকাই তাহলে দেখতে পারি যে ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল বাদে বাকি সবকটি সেক্টর যে পজিটিভ ছিল, কিন্তু ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল অনেক বড় বড় দুটি সেক্টর হয়, এর প্রভাবও মার্কেটে পড়েছে। এর কারণে হয়তো মার্কেট কিছুটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। আজকে টার্নওভারের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে আজকে মার্কেটের টোটাল টার্নওভার বা লেনদেন হয়েছে 700 কোটি টাকা। এর মধ্যে যে শেয়ারটি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বেসিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়াও আমি যদি সেক্টর ওয়াইজ টার্নওভারের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে বরাবরের মতো জেনারেল ইন্স্যুরেন্স এই আজকেও অনেক বড় একটি টার্নওভারের কন্ট্রিবিউশন দিয়েছে এবং মোটামুটি 25% মতো, প্রায় 1/4 মতো টার্নওভার জেনারেল ইন্স্যুরেন্সই আজকে হয়েছে। করোনা সংক্রমণ ঠেকানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটল যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল প্রকাশের মাধ্যমে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এমন এক সময় বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন মহামারী করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বড় সংকটের সময় পার করছে মার্কিন অর্থনীতি। তাই বিজয়ের পরে জনতার উদ্দেশ্যে দেয়া প্রথম বক্তব্যে তিনি জোর দিয়েছেন করোনা নিয়ন্ত্রণে। Our work begins with getting COVID under control. We cannot repair the economy, restore our vitality, or relish life's most precious moments. I will name a group of leading scientists and experts as transition advisors to help take
the Biden-Harris COVID plan and convert it into an action blueprint that will start on January the 20th, 2021. করোনার কারণে ফেব্রুয়ারির পর দেশটিতে 1 কোটি চাকরি কমে গেছে আর অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় 3.5 করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ছোট থেকে বড় সব ব্যবসায়ী প্রতিষ্ঠান এখন আশায় আছে বাইডেন প্রশাসনের বড় আকারের আর্থিক প্রণোদনার ঘোষণার, কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে মার্কিন সিনেটের বিভক্ত ফলাফল। With the concept of a divided government, as you mentioned, I think that puts the Fed back in the spot of saying, look, we need it from the fiscal side. We need to have that stimulus come from the fiscal side. Monetary side has done most of what it can do at this point in time. Yes, they can tweak a few things here and there, but yes, they have to try to figure out how they can continue to support the economy while we figure out exactly where we stand in Washington. বাইডেন জিতে যাচ্ছেন এমন পূর্বাভাসের পর মার্কিন পুঁজিবাজারে আবারও সক্রিয় হতে শুরু করেছে বিনিয়োগকারীরা। আগ্রহের তালিকায় রয়েছেন প্রযুক্তি আর ঔষধ ও স্বাস্থ্য খাতের কোম্পানিগুলো। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।